মিউটেশন কি 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 কারণে মিউটেশন হয়, মিউটেশনের কারণগুলা এবং মোটামুটি ফ্যাক্টরগুলা দুই একটা এক্সাম্পলও আমরা এখানে দেখব। এরপরে আমরা স্যাঙ্গার সিকোয়েন্সিংটা আমি আজকে আমরা কিন্তু ওটা প্রেজেন্টেশন আকারে না, ওটা আমরা ক্লাস আকারে দেখব বোর্ডে একদম ম্যানুয়ালি, যাতে এ বি সি ডি আমি যেটা বলতে যে ভেরি বেসিক ওইভাবে দেখবো, ইনশাল্লাহ আপনারা ই হবেন না। তাইলে আমরা শুরু করি, লেটস স্টার্ট। তাইলে আমাদের টপিকসটা ছিল দেখেন জিন মিউটেশন। কি মিউটেশন? জিন মিউটেশন। তাইলে জিন কাকে বলে এটা তো আমরা সবাই জানি, তাই না? কেউ একজন কি বলবেন আমাকে? একটু কুইক রেসপন্স, এনিওয়ান? জি বলেন। ফান্ডামেন্টাল ইউনিট অফ হেরিডিটি। আই ক্যানট টেক ইউর অ্যান্সার। না, জিন, হোয়াট ইজ জিন? এটা আপনি যেই সেন্সে বলছেন মেন্ডেলিয়ান জেনেটিক্সে ওই জায়গাটায় ফ্যাক্টর হিসেবে একটা ফেনোটাইপিক ক্যারেক্টারকে আপনি ওই সেন্সে বলছেন। এখন নাও এ ডেজ মলিকুলার বায়োলজি ইজ ফার এহেড। আপনি এখন আর ওইটা বললে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এটা ভেরি গুড, আপনি অনেকটাই কাছাকাছি বাট নট ফুললি। তাইলে দেখেন জিন কাকে বলে, উনি বলছে পার্ট অফ ডিএনএ হুইচ এনকোড এ ফাংশনাল প্রোটিন, দ্যাটস ইট। এটা জিন আগে প্রথম যখন এটা নিয়ে কাজ করছে এডওয়ার্ড টেটুম এবং বেটল এই নিউরোস্পোরা ক্লাসার উপরে, ওনারা এক্স-রে করায় দেখলো যে ওই ব্যাকটেরিয়াটা আর সার্ভাইভ করতে পারে না। পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা গেল ওই ব্যাকটেরিয়ার এমন একটা ডিএনএ এমন একটা জায়গায় মিউটেশন হয়েছিল এক্স-রে ফলে, যার ফলে ওর একটা এনজাইম তৈরি করতে পারতেছিল না। তখন ওনারা ওই জিনটাকে ডিফাইন করছে, তার মানে জিন ওয়ান এনজাইম, মানে ডিএনএ যে অংশটা একটা এনজাইমকে কোড করে সেটাই জিন প্রাথমিক। তাহলে ওই থিওরিটাকে আমরা বলতাম ওয়ান জিন ওয়ান এনজাইম। এরপরে আসছে কি না, সকল জিন এনজাইম যেহেতু প্রোটিন, অল এনজাইমস আর প্রোটিন আমরা জানি এক্সেপ্ট রাইবোজাইম, কিছু আরএনএ যারা এই আপনার এনজাইম হিসেবে কাজ করে ডিউরিং স্প্লাইসিং, সেটা ভিন্ন টপিকস। তো ওইটা ছাড়া বাকি সব এনজাইমই কি প্রোটিন। কিন্তু অনেক প্রোটিন আছে যারা এনজাইম না, তাদের অন্য কাজ আছে, ওরাও কোনো না কোনো ডিএনএ থেকে এনকোড হচ্ছে। তাইলে এখন তো আমি জিনকে যদি শুধু এনজাইমের ভিতরে সীমাবদ্ধ রাখি, এখন আর সেটা কি সম্ভব না। তখন সংজ্ঞাটা আসছে যে ডিএনএর যেই অংশটা একটা ফাংশনাল প্রোটিনকে এনকোড করবে সেটাই হলো জিন, যেটা আমাদের উনি বলল অলরেডি যে ওয়ান জিন ওয়ান এনজাইম। এটা কি থিওরি ছিল? সরি, ওয়ান জিন ওয়ান প্রোটিন, ওয়ান জিন ওয়ান প্রোটিন। পরবর্তীতে দেখা গেল ডিএনএ থেকে শুধু প্রোটিনই এনকোড হয় এমন না, সব আরএনএ, যেমন আরআরএনএ, টিআরএনএ আর অন্যান্য যত সকল আরএনএ আছে সব ওগুলো ডিএনএ থেকেই আসে। তাইলে এখন দেখা গেল না, তাইলে এইটাকেও আমার কি জিনের ভিতরে অন্তর্গত করতে হয়। তখন সর্বশেষ এখন পর্যন্ত যে আপডেট, যেটা এ জিন ইজ দ্যাট পার্ট অফ ডিএনএ হুইচ এনকোড এ ফাংশনাল বায়োলজিক্যাল প্রোডাক্ট, আইদার প্রোটিন অর আরএনএ। তাইলে আপনি মোটামুটি শেষের আগ পর্যন্ত চলে আসছেন। তাইলে এখন আপনাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন আছে? তাহলে ওইটাই হলো কি জিন, যে একটা ফাংশনাল বায়োলজিক্যাল প্রোডাক্ট, হইতে পারে সেটা প্রোটিন, হতে পারে সেটা আরএনএ। তো ওই আমরা জিনের সংজ্ঞাটা জানলাম। এইবার আসি মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? তাহলে মিউটেশন শব্দটা অনেকেই নাম শুনছেন, যে জমি জমার ক্ষেত্রে এই টার্মটা আমরা শুনি যে নামজারি বা মিউটেশন হয়েছে কিনা, মানে চেঞ্জ হয়েছে কিনা, নামটা আগের মালিকের থেকে পরের মালিকের চেঞ্জ হওয়াটাকে কি বলছি আমরা? মিউটেশন। শুনছেন কেউ? জমি জমা আছে তার মানে সবারই অনেক। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে মিউটেশন মানে কি, তার মানে চেঞ্জ। এখন আমরা ইন টার্মস অফ মলিকুলার বায়োলজি বা জেনেটিক্স, হোয়াট ডাজ মিউটেশন মিনস? তাহলে মিউটেশন মিনস এনি চেঞ্জ ইন ডিএনএ, ডিএনএ তে যে কোনো ধরনের চেঞ্জ। এটা যদি ইভেন রিয়েল লাইফে ইফেক্ট করে তাও সেটা মিউটেশন। অনেক মিউটেশন আছে যেটা ফিনোটাইপে এসে কোনো পরিবর্তন হয় না, সাইলেন্ট মিউটেশন আমরা বলি, কিন্তু ভিতরে কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে, সেটাও মিউটেশন। বুঝতে পারছেন? সব মিউটেশন যে বাইরে থেকে প্রকাশ পাবে, নট নেসেসারি। তাইলে এনি চেঞ্জ, এ মিউটেশন ইজ এ চেঞ্জ ইন ডিএনএ সিকোয়েন্স ইন দ্য ডিএনএ সিকোয়েন্স অফ অ্যান অর্গানিজম। মানে যে কোনো অর্গানিজমের ডিএনএ সিকোয়েন্সে কোনো ধরনের কি যদি চেঞ্জ হয়, সেটাকে আমরা কি বলবো? মিউটেশন।
মিউটেশন ক্যান রেজাল্ট ফ্রম এরর ইন ডিএনএ রেপ্লিকেশন। এটা কোথায় কোথায় কি কি কারণে হইতে পারে? ডিএনএ রেপ্লিকেশনের সময় যেটা হয়, রেপ্লিকেশনটা কেন হয় আমরা জানি, আমাদের প্রত্যেকেরই জন্ম কি একটা মাত্র কোষ থেকে। সেখান থেকে আজকে আমাদের প্রত্যেকের বডিতে অন এন এভারেজ 10 টু দি পাওয়ার 14 সেল আছে। হাউ মেনি সেল? 10 টু দি পাওয়ার 14। বুঝতেই পারতেছেন, হিউজ লার্জ নাম্বার। প্রত্যেকটা কোষে সেই ডিএনএটাই আছে, যেই ডিএনএটা একটা কোষে, প্রথম যেই কোষে যেই ডিএনএটা ছিল আমাদের প্রত্যেকটা কোষে কি সেই একই ডিএনএ আছে। তাইলে কোষ বিভাজন হওয়ার আগে আমার ডিএনএটা বা ক্রোমোজোম, যেটা ক্রোমোজোম আকারে আমাদের ক্ষেত্রে থাকে, আর সিঙ্গেল সেল অর্গানিজমের ক্ষেত্রে একটাই থাকে ক্রোমোজোম, তো এটা আগে ডাবল হইতে হয়, তারপরে যে সেল ডাবল হবে। যদি এটা কোনো কারণে ডাবল হওয়ার আগেই সেল ডাবল হয়ে যায়, তাহলে একটা কোষে ডিএনএ থাকবে, আরেকটাতে থাকবে না। সেল কি আর ভায়াবল থাকবে? সেল ডেথ। তো এই জন্য এই সেল সাইকেল, ওই রেপ্লিকেশনে যদি এরর হয় সেটাও হইতে পারে। এরপরে আছে অন্য কিছু মিউটাজেন আমাদের পরিবেশ থেকে বা ভাইরাল ইনফেকশনে কারণে অনেক সময় ডিএনএ তে চেঞ্জ হইতে পারে। আর জার্মলাইন মিউটেশনটা কি? জার্মলাইন মিউটেশন হলো আমাদের যে রিপ্রোডাক্টিভ সেলে যদি ডিএনএ তে কোনো ধরনের চেঞ্জ হয়, সেটাকে আমরা বলবো কি জার্মলাইন মিউটেশন। আর সোমাটিক মিউটেশন কোনটা? আমাদের বডি সেলে বা দেহ কোষে যদি কোনো ধরনের মিউটেশন হয়, সেটাকে আমরা কি বলি? সোমাটিক মিউটেশন। জার্মলাইন মিউটেশনটা কিন্তু বংশ পরম্পরায় কি হয়? ট্রান্সফার হতে পারে, কিন্তু সোমাটিক মিউটেশনটা পারে না। কজ কি কি কারণে হয় আমি আর একটু দ্রুত যাব, যেহেতু আমাদের পরে আরেকটা সেশন আছে। আপনারা কোনো জায়গায় যদি না বুঝেন আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে 4টা কজ আমরা দাঁড় করাইছি এখানে। স্পন্টিনিউয়াস, যেটাকে আমরা বলছি মলিকুলার ডিকে, মানে মলিকুলার ডিকে মানে তো ক্ষয় হওয়া, মানে ক্ষয় কোন সেন্সে বোঝানো হয়েছে? যেহেতু তার কার্যকারিতাটা কি হইতেছে? নষ্ট হইতেছে, এই সেন্সে স্পন্টিনিউয়াস, নিজে নিজে হইতে পারে কোনো কারণ ছাড়া। 2, মিউটেশন ডিউ টু এরর ফর রেপ্লিকেশন বাইপাস of naturally occurring DNA damage, also called error-prone translation synthesis. এটা কিন্তু আপনারা ট্রান্সলেশন বলতে যেই ট্রান্সলেশন প্রোটিন সেটা না, এটা শব্দটা আসছে লেশন থেকে, LESION, যেটাকে বাংলায় কি বলা হয়? লেশন, ক্ষত, ক্ষত, হ্যাঁ, ওইখান থেকে। তো এরপরে আছে কি এরর্স ইন্ট্রোডিউসড ডিউরিং ডিএনএ রিপেয়ার। আমাদের বডিতে প্রতিনিয়তই কি হয়? ডিএনএ তে লেশন হয়। লেশন বলতে ক্ষত সৃষ্টি বা কোনোভাবে এফেক্টেড হয়, এটা কি আমি যদি বলি ড্যামেজ হয়। এই ড্যামেজটা ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে লেশন বলি যতক্ষণ এটা ঠিক হয়ে যায়। ঠিক হয়ে গেলে এটা লেশন ছিল, মানে আমার একটু ক্ষত হয়েছে, ঠিক হয়ে গেছে, ওকে, আমি ফাইন। বাট যদি কোনো কারণে এই লেশনটা ঠিক না হয়, রিপেয়ার না হয়, এটাই কিন্তু মিউটেশন। দ্যাট মিনস এটা পার্মানেন্ট। তার মানে এনি চেঞ্জ ইন ডিএনএ হুইচ ইজ পার্মানেন্ট অলসো। আর কোনো কারণে চেঞ্জ হলো সাময়িক, এটা আবার রিপেয়ার হয়ে আগের জায়গায় চলে গেল, এটাকে আমরা মিউটেশন বলবো না, এটা হলো লেশন। কথা বুঝতে পারছেন? তাইলে আমাদের গেল এই লেশন, ইনডিউস মিউটেশন, কজড বাই মিউটেশন। রিপেয়ারের সময় যেটা হয় সেটা তো বললামই। একটা তথ্য আছে, একটু পরে আসবে, আমাদের প্রতিদিন কি হারে লেশন হয়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এবং অবশ্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে থাকবেন যে আমি এখন পর্যন্ত সুস্থ আছি, এটাই অনেক বড় কিছু। ইনডিউসড মিউটেশন কজড বাই মিউটাজেন্স। তাহলে মিউটাজেন কি? এনি সাবস্টেন্স হুইচ কজ মিউটেশন ইজ নোন অ্যাজ মিউটাজেন। সেটা হইতে পারে ফিজিক্যাল, হইতে পারে কেমিক্যাল। ফিজিক্যালের ভিতরে কি এক্স রে, তারপরে ইউবি, আরো অন্যান্য যে রে গুলা আছে সেগুলা। আর কেমিক্যালের ভিতরে তো অভাব নাই, মাশাআল্লাহ, আমরা প্রতিদিন এর ভিতরে অনেকগুলা কি নিজেরাই খাই, নেই বা সম্মুখীন হই। আর ঢাকার তো অবস্থান এখন কত জানেন তো সবাই, অলরেডি জেনে গেছেন। তাইলে আর বাকিটা বলার দরকার নাই, সবাই এখানে স্মার্ট। Scientists may sometimes deliver introduce mutation into cell or research organism to take scientific experimentation. তো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশনের জন্য অনেক সময় সায়েন্টিস্টরা নিজেরাই কি করে? মিউটেশন ঘটায়, এটা স্টাডি করার জন্য। তো এটা একটা এক্সাম্পল ছিল, আমি আজকে আর ওইদিকে যাবো না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট এইটুকুই বললাম যে আমরা নিজেরাও সায়েন্টিস্টরাও কি মিউটেশন ঘটায়। কেন? কারণ আমি যে এই জিনের ফাংশন কি আপনি তখনই টের পাইবেন আপনার কোনো অঙ্গ কতটা গুরুত্বপূর্ণ যখন সেটা অকেজো থাকে। একটা আঙ্গুল ভেঙে দেখেন না, এই আঙ্গুল ছাড়া মনে হবে যে আপনি পুরা চলাচলই কি অচল, কিন্তু সুস্থ থাকা অবস্থায় এটা কি বোঝা যায় না। তাই একইভাবে মিউটেশন ঘটাই বোঝা যায় এটার আসলে কার্যকারিতাটা কতটুকু।
2017 সালে একটা স্টাডি ক্লেম করছে যে 66% অফ ক্যান্সার কজিং মিউটেশনস আর র্যান্ডম, এটা র্যান্ডমলি হয়। কথা বুঝতে পারেন, কোনো স্পেসিফিক কারণ নাই। কত পার্সেন্ট? 66। 29% আর ডিউ টু এনভায়রনমেন্ট আর 5% হলো ইনহেরিটেড। তার মানে আমরা যে ওই যে বলি যে এইটা খাই আমরা, এটা খেলে ওইটা হয় ওইটা হয়, ঠিক আছে, সচেতনতা ভালো, অধিক সচেতনতা আবার বিপদ। কারণ তাহলে আপনি কি করবেনটা কি? এই দেশে থাকতে হলে আপনি খাবেন কি? সকালে ঘুম থেকে উঠে নিয়ে শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত কোনটা আপনি যদি পিওরলি চিন্তা ভাবনা করে খাইতে চান, কোনটা খাইতে পারবেন, কোনটা নিতে পারবেন? নিঃশ্বাসটা নিতে পারবেন না, যেটা এখন চ্যাম্পিয়ন শহরে আছেন আপনি। সো তাইলে তো মরার আগেই মরে দিতে হবে, তাই না? এইটা ওই ডাটাটাও তাই প্রমাণ করে। এনভায়রনমেন্টাল কজে কত পার্সেন্ট? 29। তাহলে বাকি যারা এই যে 66% তো এর বাইরে, তাহলে আমরা তো ওটার কারণেও মরতে পারি। তাহলে ওইটার নিয়ে টেনশন না করে আমরা স্বাভাবিক লাইফ লিড করাটাই হলো কি বুদ্ধিমানের কাজ। আর 5% ইনহেরিটেড, এটা আপনার কিছু করার নাই। আর 29% হলো মাত্র কি এনভায়রনমেন্টাল। এইটা থেকে বাঁচলে এটা একটা বড় সংখ্যা। আমরা এখন বলতেছি এটা কোন সেন্সে, সেটা আচ্ছা স্পন্টিনিয়াস মিউটেশন যেটা বললাম এমনি এমনি হইতে পারে। তো এটা সংখ্যাটাও তো কম না, র্যান্ডম বলছি 66%। এর ভিতরে দেখেন স্পন্টিনিয়াস mutation occur with non-zero probability even a given healthy uncontaminated cell. non-zero probability মানে কি? আপনি যত হেলদি কন্ডিশনেই রাখেন, এটার যে মিউটেশন হবে না এই প্রবাবিলিটিটা জিরো। তার মানে মিউটেশন হতে পারে। Naturally occurring oxidative DNA damage is estimated to occur 10 to 10,000 times per cell per day in human and কত 100,000 times per cell per day in rat। মানে আমাদের শরীরে কত প্রতিটা কোষে প্রতিদিন 10,000 লেশন হয়। তাইলে বুঝতে পারছেন অবস্থাটা? মানে আমাদের রিপেয়ার সিস্টেম যদি ঠিক না থাকে, আল্লাহ পাক যদি ওইটাও না বানায় দিত আমাদের শরীরে, আর এই পর্যন্ত আসার কোনো সুযোগই ছিল না। 10,000-এর ভিতরে একটা ছুটে গেলেই মোটামুটি আমাদের জন্য যথেষ্ট। আর ইঁদুরে তো সেটা আরো অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপেয়ার সিস্টেমই আলাদা আছে। ডিএনএ ড্যামেজ এন্ড রিপেয়ার একটা চ্যাপ্টারই আলাদা আছে মলিকুলার বায়োলজিতে। অনেকগুলা মেকানিজম আছে রিপেয়ার, এখন ওইদিকে আর যাবো না। হ্যাঁ, নিউক্লিওটাইড এক্সিশন, বেজ এক্সিশন, তারপরে এসওএস, ডিরেক্ট রিপেয়ার, অনেকগুলো মেকানিজম আছে। তো কোনো কখনো সুযোগ হলে সেটা আবার আলোচনা করব। তো ডিএনএ ড্যামেজ এবং এর কথা যেটা আমি বললাম, এর ভিতরে টটোমারিজম একটা আছে, ডিপিউরিনেশন, ডিএমিনেশন, স্লিপ স্ট্র্যান্ড মিসপেয়ারিং। তো এই জিনিসগুলো আমি আগের লেকচারে ডিটেলস বর্ণনা করছিলাম ওই দিন, কিন্তু আজকে সময় কম, আমি একটু শর্টে বলে যাই। টটোমারিজম কি হলো, আমাদের যে নিউক্লিওটাইড নাইট্রোজেনাস বেস গুলো আছে সেখানে কিটো গ্রুপ থাকে, আপনারা দেখছেন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। হ্যাঁ, তো ওইখানে কিটো গ্রুপ গুলাতে অক্সিজেনের সাথে যদি হাইড্রোক্সিল গ্রুপ চলে আসে, কিটো গ্রুপটা হাইড্রোক্সিল মূলকে কনভার্ট হয়ে যায় এবং তার অ্যাডজাসেন্ট যে নাইট্রোজেন আছে তার গায়ে আগে হাইড্রোজেন থাকতো না, পরে হাইড্রোজেন চলে আসে। তো এই যে চেঞ্জটা হয়, ট্রানজিশন, এটাকে আমরা বলছি কি টটোমারিজম। আর ডিপিউরিনেশন মানে কি, আমাদের রাইবোজ সুগারের সাথে ডিঅক্সি রাইবোজের সাথে অ্যাডেনিন বা গুয়ানিন থাকে, এটা হলো পিউরিন বেস। আর রাইবোজের সাথে বা ডিঅক্সি রাইবোজের সাথে পাইরিমিডিন কোনটা, সাইটোসিন, তারপরে ইউরাসিল, থাইমিন, এগুলা। তো ডিপিউরিনেশন মানে কি, ওই যে 9,1' যে গ্লাইকোসাইডিক বন্ডটা হয়, মানে সুগারের এক নম্বর কার্বনের সাথে আমার নাইট্রোজেনাস বেজের 9 নম্বরে যে নাইট্রোজেনটা আছে, এর ভিতরে একটা গ্লাইকোসাইডিক যে বন্ধন, যেটা আমরা বলি নিউক্লিওসাইড তৈরি হয়, ওই বন্ধনটা যখন কেটে যায়, কিন্তু তার ফসফোরাইএস্টার ব্যাকবোনটা কিন্তু ইনটেক্ট থাকে, মানে ডিএনএ সুতাটা কিন্তু ছিঁড়ে যায় না, জাস্ট ওইখান থেকে একটা বেস সরে যায়। এইটাকে বলা হয়েছে কি ডিপিউরিনেশন। তারপরে ডিএমিনেশন, অ্যামিনো মূলকটা চলে যায় কোনো কারণে, অ্যামিনো মূলকটা চলে গেলে ওই অ্যামিনো মূলকের জায়গায় কিটো মূলক চলে আসে। যেমন আমাদের অ্যাডেনিনে অ্যামিনো মূলক থাকে একটা, ওই অ্যামিনো মূলকটা যদি কিটো হয়ে যায় তখন এটা কি আর অ্যাডেনিন থাকবে? এটাই ডিপিউরিনেশন। স্লিপ স্ট্র্যান্ড মিসপেয়ারিং, যখন ওই যে
মানে আমাদের স্ট্র্যান্ডটা পেয়ারিং করে, ওইখানে যদি কোনো কারণে স্লিপ হয়ে যায় তাও কি মিস পেয়ারিং হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই সাথে এটা আপনার চেঞ্জ হয়ে যাবে পার্মানেন্ট। এরর প্রোন রেপ্লিকেটিভ বাইপাস, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এরর প্রোন রেপ্লিকেশন বাইপাস মানে কি? আমরা রেপ্লিকেশন যখন পড়ছি, ফিডেলিটি অফ রেপ্লিকেশন ইজ ভেরি হাই, মনে আছে? কেন? সেখানে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, এই প্রুফ রিডিং অ্যাক্টিভিটি ডিএনএ পলিমারেজ 1 এরও আছে, 2 এরও আছে, 3 এরও আছে, তিনটা যে মেজর রেপ্লিকেটিভ এনজাইম, মনে আছে? ইয়েস ইয়েস নো, যারা লেডিঞ্জার ফলো করছেন তারা ওই ইয়েতে, হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, এই তিনটাই ইয়েস। আর 3 প্রাইম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1 এর ছিল, বাকি দুইটার ছিল না। তো ওইখানে আপনারা এটা দেখে আসছেন। তো এই যে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, যদি কোনো কারণে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি কি, যদি কোনো কারণে ভুল বেরিয়ে চলে আসে, সাপোজ আমার টেমপ্লেট স্ট্র্যান্ডে এ আছে, আমার নতুন স্ট্র্যান্ডে টি আসার কথা, এখানে টির জায়গায় যদি সি চলে আসে, তখন এটাই তো কি ভুল। এই ভুলটাকে রিকগনাইজ করে ডিএনএ পলিমারেজ যেখানে একটু থামে এটাকে কাইটা, এই যে এক্সোনিউক্লিয়াস, এটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন তো তৈরি না, সরি 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, মানে উল্টা দিকে থেকে কাইটা আবার পরে সঠিক বেজ আসে, তারপরে আবার সামনের দিকে আগায়। এটা কি বলা হয়েছে কি প্রুফ রিডিং। কোনো কারণে এইটা যদি ফেল করে, রেপ্লিকেশন নেই, আমার শুরুতেই কোষের শুরুতেই সে একটা ভুল ডিএনএ পাবে, সেটা তো ডেফিনেটলি মিউটেশন। এরপরে আমরা যদি দেখি ইনডিউসড মিউটেশন, অ্যাকচুয়ালি এই ইনডিউসড মিউটেশনটাই হলো যেটা কোনো কারণে হয়। কারণ বলতে এনভায়রনমেন্টাল কজ আমরা যেটা বলছি মেইনলি, এছাড়াও আর কি কি আছে, কেমিক্যাল যা যা আছে। তাহলে কোনো কারণে যেটা নর্মালি হওয়ার কথা ছিল না, কিন্তু আমি কোনো একটা কারণ দিলাম, তার কারণে যে সেটা মিউটেশন হইলো, এটাকে আমরা বলবো কি ইনডিউসড মিউটেশন। কি কি জিনিস দিয়ে আমরা ইনডিউসড হয়? ইনডিউসড মিউটেশন আর alteration in gene after it has come in contact with mutagen and environmental causes. Mutagen তো আমরা জানি যারা মিউটেশন ঘটাইতে পারে, অথবা এনভায়রনমেন্টাল কোনো কারণে আইসা সে যদি মিউটেশনটা ঘটে। ইনডিউস মিউটেশন কি কি দ্বারা? কেমিক্যাল আছে, রেডিয়েশন আছে, কেমিক্যালের ভিতরে অনেকগুলা কেমিক্যালের নাম এখানে আছে, এগুলো একটু আপনারা দেখেন, আমি আর সময় নষ্ট করতেছি না। রেডিয়েশন, ইউভি, তারপরে এক্স রে, আরো অন্যান্য এক্সপোজার গুলো আছে রেডিয়েশন, যেটা আমাদের ডিএনএ কে ড্যামেজ করার জন্য মোটামুটি যথেষ্ট। ক্লাসিফিকেশন, আমরা যদি মিউটেশন পড়ছি, নানান ধরনের মিউটেশন, এটাকে মোটামুটি একটু ফর্মাল লুকে আনা, নাথিং এলস। এই ক্লাসিফিকেশন এমন কোনো সাইন্টিফিক জিনিস না, আপনি ক্লাসিফিকেশন জানেন না কিন্তু সব ধরনের মিউটেশন জানেন, এনাফ। কিন্তু এখন কি কি জানলাম এগুলো একটু সুন্দরভাবে সাজায় লেখা আর কি, নাথিং এলস। এটা এখানে শিকার কিছু নাই। তো এখন আমরা ওই ক্লাসিফিকেশনের ভিতরে অনেকগুলো মিউটেশন আলোচনা করছি, যেটা আগে আলোচনা করি নাই। কিন্তু আমি যদি স্ক্যাটারলি আলোচনা করতাম, আপনি জিনিসটা জানলেই এনাফ। ক্লাসিফিকেশন করা কোনো এমন গুরুত্বপূর্ণ জিনিস না, একমাত্র এনজাইমের ক্লাসিফিকেশনটা গুরুত্বপূর্ণ, কারণ ওটা ইন্টারন্যাশনালি সারা বিশ্বে একটাই ক্লাসিফিকেশন, এটা আপনারা জানেন কিনা, এনজাইমের ক্লাসিফিকেশনটা, এবং সেটা সিকোয়েন্সিয়ালি 6টা ক্লাস, যেটা 1 নম্বরে, ওটা সারা পৃথিবীতেই 1 নম্বরেই রাখতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে এনজাইম কমিশন নাম্বার দেওয়া হয়, ইসি নাম্বার, সেটা ভিন্ন জিনিস, এদিকে আর যাবো না। তো এই ক্লাসিফিকেশনে যদি আমি দেখি পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন জিনিসটা কি? পয়েন্ট মিউটেশন কি মানে, তাহলে পয়েন্ট মিউটেশনটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পয়েন্ট মিউটেশনটা কি? সিঙ্গেল বেজ মিউটেশন, জাস্ট একটা ডট, এটাই পয়েন্ট মিউটেশন। তার মানে কোনো কারণে একটা বেজ যদি, বা একটা নিউক্লিওটাইড, একটা বলতে গেলে আসলে কি একটা, যেহেতু অল নিউক্লিওটাইডস অকার ইন পেয়ারস, মানে দুইটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তার মানে এই জন্য বলছে সিঙ্গেল পেয়ার। কথা বলছে, আপনি সিঙ্গেল স্ট্যান্ড চিন্তা করেন তাহলে একটাই বেজ, আর যেহেতু এটা ডাবল স্ট্যান্ডার্ড, তার মানে এখানে যেটা চেঞ্জ হবে তার কমপ্লিমেন্টারি ওইটাও তো চেঞ্জ হবে, এই জন্য আমরা বলি সিঙ্গেল বেস পেয়ার যখন চেঞ্জ হবে তখন সেটাকে কি বলা হয়েছে? পয়েন্ট মিউটেশন। এখন দেখেন সিঙ্গেল বেস কয়ভাবে মিউটেশন হইতে পারে। আপনার নর্মাল একটা ডিএনএর ভিতরে বাইরে থেকে একটা নতুন বেস ঢুকলো, এটাকে আমি কি বলতে পারি? ইনসার্শন, এটা একটা পয়েন্ট মিউটেশন। অথবা আপনি একটা বেস এখান থেকে বের করে নিয়ে গেলেন, এটা হলো কি ডিলিশন, পয়েন্ট মিউটেশন। আর সাবস্টিটিউশন মিউটেশনটা কি?
একটা বেজই ধরেন এখানে এ ছিল আগে নরমালি, এখন এটার জায়গায় যদি জি চলে আসে বা টি চলে আসে বা সি চলে আসে, তাহলে এটাও কি প্রতিস্থাপিত হয়েছে, এখানে বাড়েও নাই কমেও নাই, জাস্ট একটার জায়গায় আরেকটা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটাকে আমরা বলবো কি সাবস্টিটিউশন মিউটেশন। তাইলে এখানে একটু একটা ফিগারটা একটু খেয়াল করেন, স্টার্টিং সিকোয়েন্স এটা হলো ডিএনএ। ডিএনএ তে এখানে কি আছে, এই জায়গাটা জিটা ডিলিট হয়ে গেছে, দেখেন এখানে নাই, এটাকে আমরা বলছি কি ডিলিশন। আবার এখানে জি এর জায়গায় দেখেন এ যদি আসে, তাহলে এটাকে কি বলবেন সাবস্টিটিউশন। ইনসারশন, এই যে এই জায়গায় জি এর আগে ছিল এ, এরপরে টি, এই এর আগে মাঝখানে একজন ঢুকে গেছে না, এটা হলো ইনসারশন। এটা হলো আমরা ডিএনএ লেভেলে বা নিউক্লিওটাইড লেভেলে। আর ক্রোমোজোম লেভেলে কি হয়, ক্রোমোজোমে তো বড় অংশ বিশাল ডিএনএ একসাথে সজ্জিত থাকে, সেখানে একটা অংশ বড় অংশ যদি এমন হয় যে এই ক্রোমোজোমের একটা বড় অংশ ডিলিট হয়ে গেল, সেটা স্যার আলোচনা করছে, এটাকে আমরা বলছি কি ডিলিশন। এখানে কিন্তু লক্ষ লক্ষ বেজ আছে, কারণ এটা জিনিসটা হলো ক্রোমোজোম, আর ওইখানে জাস্ট আমরা ডিএনএ স্ট্র্যান্ড বলছি। একইভাবে ডুপ্লিকেশন, একই সিকোয়েন্স দুইবার যদি থাকে, তারপরে ইনভার্সন উল্টায় যাওয়া, তারপরে ইনসারশন, ইনসারশন এই যে এটা, তারপরে ট্রান্সলোকেশন, একটা অংশ আরেকটায় চলে যাওয়া, এগুলো সবই কি কিসের ভিতরে চলে আসবে, মিউটেশন নিয়ে আমরা বলতে পারি। ফ্রেম শিফট মিউটেশন। এখন ফ্রেম শিফট মিউটেশন বুঝার আগে আমাদের তো ফ্রেমটা বুঝতে হবে। ফ্রেমটা কি বুঝি, এটা কি ফ্রেম? হ্যাঁ, এটা দেখলে কিছুটা বোঝা যাইতে পারে। ফ্রেম কি বুঝি? আচ্ছা, সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, এনিওয়ান? প্রোটিন, এটাকে আমরা বলছি কি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপশন। তাইলে এই যে সেন্ট্রাল ডগমাতে কি হয়, আমাদের যে প্রোটিন, একটু পরে এক্সাম্পলটা চলে আসবে, আমি এটার সাথে একসাথে আলোচনা করে ফেলি। আচ্ছা, সিকেল সেল এনিমিয়া নাম তো শুনছেন না আপনারা, তাই না? কি কারণে হয়, কেউ কি বলতে পারবেন? এটা একটা হিমোগ্লোবিনোপ্যাথি। হিমোগ্লোবিনোপ্যাথি কি, এনি ডিজিজ অর এনি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হুইচ কজ এ ডিজিজ ইজ নোন অ্যাজ হিমোগ্লোবিনোপ্যাথি। তার মানে হিমোগ্লোবিনের যে কোনো ধরনের সমস্যার জন্য যদি যেই, এবার সকল ধরনের রোগের ভিতরে প্রায় আমরা ইয়েতে দেখছি যে প্রায় 800 ধরনের ভেরিয়েন্ট আছে হিমোগ্লোবিনের। কত ধরনের? 800। আমরা জানি কয়টা? 4-5টা জানি আমরা টায়ার্ড হয়ে যাই। 800 ধরনের ভেরিয়েন্ট আছে। তো এই যে হিমোগ্লোবিনের বিটা চেইনের 6 নাম্বার পজিশনে গ্লুটামেটের পরিবর্তে ভ্যালিন চলে আসে। কি চলে আসে? দেখেন 574টা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কয়টা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়েছে? একটা না, দুইটা বিটা চেইন না আমাদের মোট, তাহলে দুইটা বিটা চেইনের দুইটারই 6 নম্বর পজিশনে কি চেঞ্জটা হলো। আর বাকি 572টা অ্যামাইনো অ্যাসিড আমার সেম আছে, তারপরও যেই রোগটা হয়, এই রোগটা কি সিকেল সেল অ্যানিমিয়া। এটা হইলে আর কেউ বাঁচে? কত বড় একটা রোগ, দেখেন একটা মাত্র বেজ চেঞ্জ হয়েছে, যে কারণে এই রোগটা হয়ে গেল, এত বড় একটা রোগ। এখানে ঘটনাটা ঘটছে কি, নরমালি এখানে থাকার কথা জিএসি, কি থাকার কথা? তাহলে সিটিসি, আরএনএ তে আইসা সেটা হবে জিএজি। এই জিএজিটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? গ্লুটামেটকে। এইখানে মিউটেশন হইয়া এর জায়গায় কি আসছে? টি। তাহলে টির এগেইনস্ট এখানে কি? এ। তাহলে এইবার এই এটা হলো সিএসি, যেটা এমআরএনএ তে আইসা কি হবে? জিইউ কোডন। এই জিইউজি কোড করে ভ্যালিনকে। দেখছেন, একটা মাত্র এই বেস চেঞ্জ হইলো, একটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার আলটিমেট আউটকামটা কি আসলো? ডেড। তো এই যে আমরা ফ্রেন্ডশিপ মিউটেশন বলতে গিয়ে এই যে এটা বললাম, এখন আমার একটা জিন ধরেন নরমালি এই আমার এটা হলো এমআরএনএ, হ্যাঁ, এটা কোথা থেকে আসছে? ডিএনএ থেকে আসছে না? তাহলে এখানে প্রতি 3টা মিলে কি একটা অ্যামিনো অ্যাসিড কোডন, তাহলে প্রথমটা মিথিওনিন, থ্রিওনিন, এইভাবেই তো গেছে প্রতি 3টা মিলা। এই যে একটা ফ্রেম, এই যে এখান থেকে শেষ পর্যন্ত, এটাকে আমরা বলছি একটা কি ওপেন রিডিং ফ্রেম। তখনই বলবো যখন কোনো একটা এই মেসেঞ্জার আরএনএ তে 50 অর মোর অ্যামাইনো অ্যাসিডের কোডন থাকবে, এর ভিতরে কোনো স্টপ কোডন থাকবে না, তখন ওইটাকে আমরা বলবো কি ওপেন রিডিং ফ্রেম। বুঝতে পারছেন? তাহলে এইটাই হলো সেই ফ্রেম। এইবার খেয়াল করেন, এই যে ইউর জায়গায় যদি আমি মাঝখানে আরেকটা ঢুকাই দেই,
বেজ। ধরেন এখানে এ ঢুকালাম, তাহলে এ ইউ হয়ে যাবে না তখন প্রথম কোডন, অথচ যেই কোডনটা ছিল এ ইউ জি, তাহলে এর পরেরটাও আবার একইভাবে চেঞ্জ হবে, কারণ পরবর্তী প্রতি তিনটা মিলে, তাহলে এন্টায়ার এই যে ফ্রেমটাই কি হয়ে যাবে, এর ফলে এন্টায়ার অ্যামাইনো অ্যাসিড গুলাই কি হয়ে যাবে। তাহলে এইটাকেই বলা হয়েছে ফ্রেম শিফট মিউটেশন। তার মানে ইনসারশন হইলেও ফ্রেম শিফট হয়ে যাবে, ডিলিশন হইলেও কি হবে, ফ্রেম শিফট হবে, কিন্তু সাবস্টিটিউশন হলে কিন্তু ফ্রেম শিফট হবে না, ওইখানে ওই একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে, বাকিগুলা কি থাকবে, ঠিক থাকবে। বুঝছেন ফ্রেম শিফটটা কেন হয়, কারণ এখানে এন্টায়ার ফ্রেমটাই চেঞ্জ হয়ে যাবে, এখানে পরবর্তী যত অ্যামাইনো অ্যাসিড আছে প্রত্যেকটাই চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা বলছি কি ফ্রেম শিফট মিউটেশন। এবার আসেন মিসসেন্স মিউটেশন কি, চেঞ্জ ইন নিউক্লিওটাইড টু কজ সাবস্টিটিউশন অফ এ কি ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, দিস ইন টার্ন ক্যান রেন্ডার দ্য রেজাল্টিং প্রোটিন নন ফাংশনাল। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জায়গায় অন্য একটা অ্যামাইনো অ্যাসিড চলে আসবে, যেটা আমাদের ক্ষেত্রে প্রোটিনটা নন ফাংশনাল হতে পারে, যেটা আমরা সিকেল সেল এনিমিয়ার ক্ষেত্রে মাত্রই দেখলাম। ননসেন্স মিউটেশন, এটা আবার কি, ননসেন্স মানে দেয়ার ইজ নো সেন্স। হোয়াট সেন্স মিনস হেয়ার, সেন্স মিনস সে এই যে AUG, এটার ভিতরে একটা সেন্স আছে, এটা রাইবোজোমে গিয়ে এই সেন্সটা রিড আউট হয় অ্যাজ এ মিথিওনিন। এটার সেন্সটা কি আসলো তাইলে, AUG মানে মিথিওনিন, একইভাবে অন্যান্য কোডন মানে অন্য অ্যামাইনো অ্যাসিড, এই জন্য এগুলা সবগুলা সেন্স। কিন্তু মিস সেন্স বা নন সেন্স আমি কোনটা বললাম, যেটা কোনো অ্যামাইনো অ্যাসিডকে সেন্সই করে না, যেমন স্টপ কোডন গুলা, তিনটা স্টপ কোডন আছে, কি কি মনে আছে? হ্যাঁ, এটা মনে রাখার জন্য উয়াগ উয়া উগা, একটু হাস্যকর মনে হতে পারে, বাট মনে রাখার জন্য কি উয়াগ উয়া উগা, তাইলে আর ভুলবেন না কখনো, আদারওয়াইজ কিন্তু এটা ভুলে যাওয়ার যথেষ্ট চান্স আছে। আমরা ভুলে যেতাম, পরে এইভাবে পড়ার পরে আর ভুলি নাই কখনো। তাহলে উয়াগ UAG, তারপর কি বলছি উয়া UAA, উগা UGA, বাস, আর কখনো ভুলবেন না। তাহলে এই তিনটা কোনো একটাতে যদি পরিবর্তিত হয়ে এই তিনটা কোনো একটাতে কনভার্ট হয়, তাইলে সেটা হবে কি ননসেন্স, দ্যাট মিন্স দেয়ার ইজ নো, আর কোনো অ্যামাইনো অ্যাসিডকে সে কোড করবে না, ওইখানে প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে। তাহলে বুঝছেন আশা করি, এগুলা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। একটু পরে কি পুরস্কার আছে, পয়েন্ট মিউটেশন। তা পয়েন্ট মিউটেশন আলোচনা হয়ে গেল আমাদের, পয়েন্ট মিউটেশন ইন সিকেল সেল ইন এনিমিয়া। এবার আসেন জার্ম লাইন মিউটেশন আর সোমাটিক মিউটেশন, সেটাও অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। তাইলে জার্ম লাইন মিউটেশন সেটা তো বললাম রিপ্রোডাক্টিভ সেলে হলে সেটা ক্যারি হবে, আর সোমাটিক মিউটেশন সেটা কোনো সোমাটিক সেলে যদি হয় সেটা কিন্তু পরবর্তী বংশ প্রজন্মের কি ট্রান্সফার হবে না। এই